কাতালান ডার্বিতে বার্সেলোনা জিতে গেল, স্পানিয়লকে হারালো 2-0 গোলে। তবে বার্সার জয়ের থেকে এদিন সব আলোচনা হবে বার্সেলোনার যে গোলকিপার ছিলেন সেই ওয়ান গার্সিয়াকে নিয়ে। বার্সা ম্যাচটা তাদের করে নিয়েছে। শেষ 4 মিনিটে দানি অলমো এবং লেভানডস্কি দুজনেই বদলি হিসেবে নেমেছিলেন। সেই দুজনের গোলেই বার্সেলোনা মূল্যবান 3টা পয়েন্ট পেয়েছে। তবে আলোচনা আমরা শুরুটা করতে চাই সেই গার্সিয়াকে দিয়েই। ম্যাচের শুরুতে ছিল আপনার একরকম অবস্থা, আমরা স্টেডিয়ামে দেখলাম, মানে তাকে বিদ্রুপ করে করা হয়নি এমন কিছু নাই। এই যে আপনি শর্টস অন টার্গেটটা দেখেন তাহলে বুঝতে পারবেন এসপানিওল যারা গতবারও রেলিগেশন জোন থেকে কোনো মতে মুক্তি পেয়েছে, যদিও এইবারের এসপানিওলের গল্পটা পুরোপুরি আলাদা, এবং এই এসপানিওলকে লা লিগায় ধরে রাখার পেছনে একটা বড় অবদান ছিল যে গোলকিপারের। সেই গোলকিপার হুয়ান গার্সিয়া গেলেন বার্সেলোনাতে, এবং বার্সেলোনাতে গিয়ে তিনি যখন প্রথমবার ফিরে এলেন এই আরসিডি এসপানিওলের মাঠে, তখন খুব স্বাভাবিকভাবে জানা ছিল যে ম্যাচের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ওই গোলকিপার থাকবেন। দিন শেষে পুরো ম্যাচটা হয়ে গেছে এই গোলকিপার ময়, এবং হুয়ান গার্সিয়া ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব দুর্দান্ত অতি মানবীয় সেভ করেছেন, এগুলো নিয়ে আমার মনে হয় আলাদা করে পর্যবেক্ষণ করা দরকার। এবং বার্সেলোনার এই পুরো জয়টার পেছনে কৃতিত্ব আসলে এই সেভগুলোর। তারপরে গিয়ে আপনার ম্যাচ চেঞ্জ হয়েছে, দানি অলমোর দারুণ একটা গোলে, ফার্মিন লোপেজের একটা কন্ট্রিবিউশন সেখানে আছে, কিন্তু হুয়ান গার্সিয়া যা করেছেন এই ম্যাচ জুড়ে এটা অবিশ্বাস্য। ম্যাচের শুরু থেকে এই সেভটা, এইটা একটা হেডার, এটা সেভ করার কোনো রকম কোনো অধিকার কোনো গোলকিপারের নাই, তিনি সেটা সেভ করলেন। এরপরে সেকেন্ড হাফে গিয়ে 1v1 সিচুয়েশন, গোলকিপারকে টপকে গেছেন রবার্তো, তাদের স্ট্রাইকার এবং স্ট্রং ডিফেন্ডার, তারকে আটকাতে দুই ডিফেন্ডার খাবি খেয়েছেন, জোস কোন্দে এবং জেরার্ড মার্টিন, দুজন একে অন্যের সঙ্গে সংঘর্ষ হয়েছে, মাঝখান দিয়ে স্ট্রাইকার বেরিয়ে গেছেন, গোলকিপার শুধুমাত্র সামনে আছেন, গোলকিপার সামনে এগিয়ে আসছেন, জাল ফাঁকা, গোলকিপারকে টপকেও গেছেন ওই রবার্তো স্ট্রাইকার, কিন্তু শেষ মুহূর্তে একটা হাতের ছোঁয়ায় তিনি বাঁচিয়ে দিলেন। এই দুটো সেভ এই ম্যাচে তার সবচেয়ে বড় হাইলাইট, কিন্তু এর বাইরেও তার সেভ আছে আরেকটা শট যেটা মনে হচ্ছিল একটু বাইরে দিয়ে যেতে পারে, কিন্তু সেখানেও তিনি বাঁ দিকে ঝাঁপ দিয়ে দারুণ এক সেভ করেছেন। এই সেভগুলো এই দলকে, বার্সেলোনাকে ম্যাচের এমন পর্যায় পর্যন্ত আটকে রেখেছিল বা টিকিয়ে রেখেছিল, এরপরে গিয়ে ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে বার্সেলোনার চেঞ্জড ফুটবলাররা। দেখেন আপনি স্পেশালি ওই সেভটার কথা ধরেন, রোমেরো যে অ্যাটেম্পটা নিয়েছিলেন, তিনি হচ্ছে গিয়ে জাস্ট হাত দিয়ে বলটাকে উপরে ফেলে দিলেন। রোমেরো তখন এমন করছিলেন, মানে হচ্ছে গিয়ে তিনিও বুঝতে পারছিলেন যে এই শট ঠেকানোর পর আপনার গার্সিয়ার হাতের কি অবস্থা হবে, তিনি সেটাকে হচ্ছে রেপ্লিকেট করছিলেন। এইটা যে জিদান রোনালদোর গোলের পরে এরকম করেছিলেন, মানে এইটাকে ধরেন হচ্ছে গিয়ে মেলান এইভাবে ওই যে গার্সিয়া সেই সেভটা হিসেব করলে। এই গার্সিয়া হচ্ছে আপনার 9 বছর স্পানিওলে ছিলেন, তিনি যখন হচ্ছে এই ম্যাচটা স্টার্ট করলেন আমরা দেখেছি টাকার মধ্যে হচ্ছে গিয়ে আপনার তার ছবি দিয়ে, মানে টাকার কাছে তুমি বিক্রি হয়েছো, ইঁদুরের সাথে তাকে তুলনা করা হয়েছে, র্যাট। এই সবকিছুর পরেও যে একটা অতি মানবীয় পারফরমেন্স, সেটাই কিন্তু হচ্ছে হান্সি ফ্লিক বলছেন যে তাকে তুলে দিয়েছে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে। এই সিজনটা গার্সিয়া যেভাবে খেলছেন আমার মনে হয় এটাতে আপত্তি করার কোনো সুযোগ নাই। এবং তিনি মানে হান্সি ফ্লিক বলছেন যে গার্সিয়াকে ধন্যবাদ দিতে চাই, সে বিশ্বের সেরাদের একজন, ওর বডি ল্যাঙ্গুয়েজ, আত্মবিশ্বাস, ওর মুভমেন্ট দেখলেও সেটা বোঝা যায়। এই ম্যাচে গার্সিয়া ধীর স্থির ও আত্মবিশ্বাসী ছিল শুরু থেকেই, দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে। আমার মনে হয় সে অবশ্যই ভুলবে না এখানে যা সে পেয়েছে, মানে ওই এসপানিওল নিয়ে যেহেতু ম্যাচ শেষেও অনেক রকম রেশ ছিল, তাই সেটা খণ্ডন করে বলেছেন হান্সি ফ্লিক যে যেহেতু এই মাঠ থেকেই তার শুরু, এগুলোর কোনো কিছুই সে ভুলবে না, কিন্তু সে এখন আমাদের ফুটবলার, মানে যেটা হয় আর কি, একে তো কাতালান, তারপরে কাতালান ডার্বি, এবং যখন এই দুই দলের ভেতরে ওই রেশ মানে হিংস্রতাই একরকম বলা যায়, মানে যা হয় মাদ্রিদ ডার্বির মতো এখানে কাতালান ডার্বিতে সেই রকম একটা ব্যাপার সবসময় যেহেতু থাকে, তাই ওই জায়গায় গোলকিপার একটু আন্ডার প্রেসারে থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু যেটা এসপানিওলের কেউই জানতেন না যে এই গোলকিপার এমন এক দৈত্য হয়ে দাঁড়াবেন এই ম্যাচে, যে কারণে এসপানিওলের এই ম্যাচ থেকে খালি হাতে ফিরতে হবে। এটা একরকম অন্যায় মনে হতে পারে অনেকের কাছে যে এসপানিওল পুরো ম্যাচ জুড়ে যে পারফরমেন্স দেখিয়েছেন, তারপরে শেষে গিয়ে এরকম দুটো গোল হজম করে, যদিও মাস্টার ক্লাস দুটো গোল হয়েছে, মানে একটা গোলে যেখানে আপনি দানি অলমোকে কৃতিত্ব দিতে চাইবেন, দারুণ প্লেসমেন্ট, যেখানে কেউ এক্সপেক্ট করে নাই তিনি শটটা করবেন, পরেরটাতেও ফার্মিন লোপেজের কৃতিত্ব আছে, তার কৃতিত্বটাই বেশি। রবার্ট লেভানডস্কি যিনি পরে নেমেছিলেন, তার গায়ে লেগে বলটা জালে জড়িয়েছে, 2-0 হয়েছে, এবং সেটা এসপানিওলের জন্য একটু অন্যায় মনে হতে
হতে পারে, কিন্তু এসপানিওলের গোলকিপার দিমিত্রোভিচ তিনিও একটা অতিমানবীয় সেভ এই ম্যাচের সেকেন্ড হাফে করেছিলেন, যে কারণে বার্সেলোনা আরো আগে এগিয়ে যেতে পারে নাই। এরিক গার্সিয়ার সে অ্যাটেম্পটাও ছিল, সেটা হচ্ছে আপনার গোল হতে পারতো, শেষ পর্যন্ত গোল হয় নাই। তবে কৃতিত্বটা আপনার দানি অলমো, লেভানডফস্কির ওপর যেমন গোলের কৃতিত্বটা আছে, তবে ম্যাচ শেষে আপনি হচ্ছে আরো একটু গার্সিয়াতে আমরা ফিরে যাই, তার যে আসলে রেটিংটা যদি আমরা দেখি, তিনি কি কি করেছেন এই ওভারঅল সিজন জুড়ে, প্রতি 130 মিনিটে এক গোল হজম। ক্যান ইউ ইমাজিন এই সিজনে লা লিগায় গার্সিয়া যে 13টা ম্যাচ খেলেছে সেটার স্ট্যাট হচ্ছে গিয়ে এটা। মানে হুয়ান গার্সিয়া বার্সেলোনার ডিফেন্সিভ স্টেবিলিটিতে কত বড় অবদান রাখছেন, এটা এই যেটা দেখলে আপনি বুঝতে পারবেন। মাঝে তিনি একটু ইনজুর্ড ছিলেন, এক্স্যাক্টলি ওই ইনজুরিতে যখন ছিল তখনই কিন্তু সবাই ওই হাইলাইন ডিফেন্স নিয়ে কথা বলছিল। যখন গার্সিয়া ফিরলো তখন কিন্তু এটা নিয়ে আর কোনো ধরনের কথাবার্তা নাই, কারণ হাইলাইন ডিফেন্সে আপনার ওই গার্সিয়া মেইন লিডটার পেছন থেকে ওই ভূমিকাটা তিনি প্লে করছেন, এবং সেই কারণে একটা ক্লিন শিটও তিনি এখানে রেখেছেন, যেটা মানে এই ম্যাচে বার্সেলোনার মূল জয়ের নায়ক তাদের গোলকিপার, এবং বার্সেলোনা ম্যাচে জিতলো আসলে তাদের গোলকিপার একটা ক্লিন শিট রেখেছেন বলে। এখন অনেক সময় ক্লিন শিট দিয়ে বলা হয় না যে ক্লিন শিটে তো ডিফেন্ডারদেরও একটা বড় কৃতিত্ব থাকে, কিন্তু এটা হচ্ছে এমন এক ক্লিন শিট যে ক্লিন শিটের কৃতিত্বটাই হচ্ছে গোলকিপারের। মানে এই গোলকিপার এই ম্যাচে কি করেন নাই, একটা পয়েন্টে তিনি এরকম করেছেন ফার্স্ট হাফে যে বল সেভ হয়েছে, সেভ করার পরে তিনি দেখতে পাচ্ছেন যে বলটা ক্লিয়ার হচ্ছে না বক্স থেকে, সামনে গোলকিপারের সামনে আছেন জেরার্ড মার্তিন। এখন তিনি করলেন কি, জেরার্ড মার্তিনকে ধাক্কা দিয়ে, মানে গার্সিয়া জেরার্ড মার্তিনকে ধাক্কা দিয়ে বলের উপর ফেললেন, এবং এসপানিওলের এগিয়ে আসা যে মানে ফরওয়ার্ড ছিল সেই ফরওয়ার্ডের শট ওই জেরার্ড মার্তিনের গায়েই লাগলো, গায়ে লেগে বল গেল বাইরে দিয়ে, নইলে ওটা অন টার্গেটে থাকলে অন টার্গেটেই যাচ্ছিল এবং গোলে পরিণত হতে পারতো। মানে সেভ তো আপনি করেছেনই অতিমানবীয়, তার মধ্যে আপনি এমন একটা ট্রিকও ইউজ করেছেন, প্রেজেন্স অফ মাইন্ড, যেটা দিয়ে আপনি আপনার সামনের টিমমেটকে ধাক্কা দিয়ে বলের সামনে ফেলে দিয়েছেন যে তুই বাটা স্যাক্রিফাইস হ, তবুও আমার গোল যেন, মানে আমার জাল যেন অক্ষুণ্ণ থাকে। এই হচ্ছে গার্সিয়ার অবস্থা। এর ফলে আসলে বার্সেলোনা যেই কাজটা করতে পেরেছে, রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্টের ব্যবধানটা আরো বাড়িয়ে নিয়েছে। আজ রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে, সেই ম্যাচটা যখন রিয়াল মাদ্রিদ খেলতে নামবে তখন তারা জানে এখন পর্যন্ত এক ম্যাচ কম খেলে বার্সেলোনার চেয়ে 7 পয়েন্টে পিছিয়ে তারা ভিয়ারিয়াল, আতলেটিকো মাদ্রিদ, তারা রয়েছে পরে 3, 4, 5 নম্বরে স্পানিওল যারা এই ম্যাচটা বার্সেলোনার কাছে আনলো, এবং 6 নম্বরে রয়েছে রিয়াল বেতিস যাদের সাথে আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচ। রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল বেতিস, সান্তিয়াগো বার্নাবিউতে বছরের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের, এবং এই ম্যাচে কিলিয়ান এমবাপে নাই। কিলিয়ান এমবাপে নাই সেটা তো একটা কথাই, কিন্তু কিলিয়ান এমবাপে কবে ফিরবেন এটাও জানাতে পারছেন না শাবি অলোনসো। লা লিগার এই ম্যাচটা খেলেই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাও চলে যাবে সেখানে, কারণ সেখানে স্প্যানিশ সুপার কাপের ম্যাচ রয়েছে, এবং শাবি অলোনসো বলছেন তিনি আসলে জানেন না আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সেই সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন কিনা কিলিয়ান এমবাপে। আমরা তো চাইবো এমবাপে যত দ্রুত সম্ভব ফেরত আসুক, কিন্তু সেটা কখন, এই প্রশ্নের জবাব তো আমার জানা নাই। কিলিয়ান এমবাপে বিহীন রিয়াল মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ দুই বস্তুতে পরিণত হয়েছে এই সিজনে। লা লিগায় এখনো পর্যন্ত যে 18টা ম্যাচ হয়েছে, 18 ম্যাচেই আপনার কিলিয়ান এমবাপেকে প্রয়োজন হয়েছে। বছরের প্রথম ম্যাচ, আপনি আন্ডার প্রেসারে, রিয়াল বেতিস খুব ইজি অপোনেন্ট নয়, কিলিয়ান এমবাপেকে ছাড়া আপনি ডিল করবেন কি করে? দেখেন, এইটা হচ্ছে একটা রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় কোয়েশ্চেনটা আজকে তাদের ফেস করতে হবে, কারণ যেহেতু এমবাপ্পে রিয়াল মাদ্রিদের 60%-এর ওপরে গোল আসলে তার কাছ থেকে আপনি পেয়েছেন। হ্যাঁ, আপনি ট্রেনিং হচ্ছে কারভালকে আপনি পাচ্ছেন, কিন্তু কারভালকে দিয়েও আজকের ম্যাচটা আপনি স্টার্ট করাবেন কিনা অ্যাজ এ রাইট ব্যাক, সেটাও হচ্ছে শাবি অলোনসো হচ্ছে আর একটু দেখতে চাচ্ছেন। ম্যাচ ডে পর্যন্ত, সকালবেলা পর্যন্ত তিনি দেখবেন। দেখেন, রিয়াল বেতিস এমন একটা টিম, লাস্ট যদি আপনি 13 ম্যাচের মধ্যে দেখেন, তারা হচ্ছে একটা মাত্র ম্যাচ তারা হেরেছে। তাদের শুরুটা হয়েছিল একরকম, কিন্তু এরপর যে আপনার তারা ফিরলো, লাস্ট কোনো ম্যাচে হচ্ছে তাদের কোনো হারের রেকর্ড নাই। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ হচ্ছে আপনার শেষ দিকটায়, বছরের শেষ দিকটায় এসে 2টা ম্যাচ জিতলো, একটা ভালো এন্ড দিয়ে তারা বছরটা শেষ করতে পেরেছে লা লিগায়, ওই যে 2 ম্যাচ জেতার ফলে। একটা সপ্তাহ না মনে হচ্ছিল শাবি অলোনসো একটু আরামে আছেন, মানে তাকে কোনো কোয়েশ্চেন ফেস করতে হচ্ছে না। এখন মনে হচ্ছে আসলে সেই ক্রান্তিকালটা আসলে চলে এসেছে শাবি অলোনসোর। তিনি কিভাবে এটাকে ওভারকাম করবেন এখন আসলে এটা দেখতে হবে। অন্যদিকে কে দাঁড়িয়ে আছেন? ম্যানুয়েল পেলেগ্রিনি দাঁড়িয়ে আছেন, মানে রিয়াল মাদ্রিদের সাথে তিনি অন্য দলের হয়ে অনেকগুলো ম্যাচ তিনি সামলেছেন। তবে বার্নাবিউ, ওই ফ্যাক্টরটা রিয়াল মাদ্রিদকে কাজে লাগাতে হবে আজকে এমবাপ্পেকে ছাড়া। ম্যানুয়েল পেলেগ্রিনি খুব ভালো মতন জানেন যে বার্নাবিউর ব্যাপার স্যাপার আসলে কি, এক্স রিয়াল মাদ্রিদ ম্যানেজার। কিন্তু কথা হচ্ছে, তিনি বলছেন বার্নাবিউ কঠিন স্টেডিয়ামে যাচ্ছি, ম্যাচটা রিয়াল মাদ্রিদের মতো দুর্দান্ত দলের বিপক্ষে, তবে ফুটবলাররা আত্মবিশ্বাসী যে আমাদের খেলাটি
খেলতে পারবো। মানে বেতিস এখন খুব স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী হবে, একই সঙ্গে তারা আত্মবিশ্বাসী হবে এই জেনে যে কিলিয়ান এমবাপে এই দলে নাই, এবং এটাও তারা জানবে যে এই রিয়াল মাদ্রিদ এখন প্রেসারে আছে। যতই তারা বছরের শেষ ম্যাচগুলো বা দুটো ম্যাচ তারা জিতুক না কেন, সেখানে তো পারফরমেন্স আসলে আশা জাগা নিয়ে কোনোভাবেই শাবি আলোনসোর দলের জন্য ছিল না। শাবি আলোনসোর বরং নতুন পরীক্ষা নতুন বছরে শুরু হয়ে যাচ্ছে আজকের এই ম্যাচটা থেকে। এই ম্যাচে রিয়াল বেতিসের মতো দল যারা সাধারণত অ্যাটাকিং ফুটবল খেলে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, এবং তারা বার্নাবিতে যাই যাক না কেন সেটা তারা খেলার চেষ্টা করবে। এবং এই যে ডিফেন্সিভ কম্বিনেশনের কথা আমরা বলছি, আমরা বোধহয় রুডিগার এবং আসেনসিওকে আরো একবার সেন্টার ব্যাক পার্টনার হিসেবে দেখব। আপনার এখনো হচ্ছে ফুল ফিট না এই ম্যাচটা খেলার জন্য, সুতরাং ওই হিসেবে তো আপনার রুডিগার এবং আসেনসিওকেই দেখতে হবে। তবে আসলে আমি দেখতে চাই কারভালকে কি ম্যাচের লাস্টের দিকে একটু হলেও আসলে নামানো হয় কিনা, ওই রিস্কটা আসলে, যেহেতু লম্বা একটা টাইম তিনি বাইরে ছিলেন, আবার আপনার এই ম্যাচটাতেই তো আপনি চাইবেন হচ্ছে তাকে একটু গেম টাইম দিয়ে, যেহেতু সামনে আপনার হচ্ছে ডু অর ডাই ম্যাচ রয়েছে সুপার কাপে, এর আগে ওই ফেজটাই নিয়ে আসা। ফরওয়ার্ড লাইনে আসেন, মানে গোল করতে তো হবে, মানে রিয়াল মাদ্রিদের সমস্যা তো গোল না করতে পারা। ভিনিসিয়াস এবং রদ্রিগো এই দুজনের থাকার কথা, না থাকার কোনো কারণ নাই। এখন কথা হচ্ছে আপনি কি একটা টার্গেট ম্যান নামাবেন কিনা, মানে ওখানে যদি গঞ্জালো গার্সিয়াকে আপনি পরে একটা সময় ব্যবহার করবেন কিনা, সেই রকম একটা সিচুয়েশন আপনার সামনে এখন তৈরি হয়েছে। এমবাপে থাকলে হয়তো সেই সুযোগটা গার্সিয়ারা পানি না। তো এইখানে আরেকটা দেখার বিষয় যে শাবি আলোনসো গোলটা কি করে আদায় করেন। আবার ব্রাহিম দিয়াজও কিন্তু আপনার নাই, ব্রাহিম দিয়াজ নাই। ভিনিসিয়াসরা এই রকম সময়, যখন দলের গুরুত্বপূর্ণ সময়, তারা শেষ ম্যাচের পরে বলছেন যে তারা শাবি আলোনসোর পক্ষে আছেন, শাবি আলোনসোকে তারা সমর্থন দিতে চান। আবার আমরা বছরের শেষ দিকে এসে দেখেছি যে রিয়াল মাদ্রিদের সমর্থকদের একটা অংশ চান না ভিনিসিয়াস নিজেই রিয়াল মাদ্রিদে থাকুন। এইরকম পরিস্থিতিতে যদি ভিনিসিয়াস আজকে এইখানে দায়িত্বটা কাঁধে তুলে নিতে পারেন, রদ্রিগো যদিও কয়েকটা ম্যাচে বেশ ভালো করেছেন, কিন্তু ভিনিসিয়াস স্পেশালি তিনি যদি তার পারফরমেন্সটাকে লেভেল আপ করতে পারেন, যে ভিনিসিয়াসকে আমরা চিনি, তাহলে রিয়াল মাদ্রিদের পক্ষে এই ম্যাচটা বের করে আনা সম্ভব। আদারওয়াইজ আরও একবার প্রেসারে পড়ে যেতে পারেন রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো। তবে এই ম্যাচটা বুঝছেন আমার হচ্ছে একটা জায়গায় দেখার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে ইসকোর জন্য। হ্যাঁ, কিন্তু ইসকো তো আজকের ম্যাচটা আসলে খেলতে পারছেন না। দেখা যাবে না, অ্যান্টনিকে তো দেখা যাবে, কিন্তু ইসকো ধরনের ওই রিয়াল মাদ্রিদের নিজের সাবেক ক্লাবের এগেইনস্টে খেলা, তবে ইসকোর সার্ভিসটা আসলে আজকে মিস করবে আর রিয়াল বেতিস। তবে আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে একটা বড় ধাক্কাও তারা আসলে বেতিসের মাঠ থেকে আজকে খেলেও খেতে পারে, মানে বেতিসের এগেইনস্টে নিজেদের মাঠে। হ্যাঁ, হতে পারে। মানে এই রিয়াল মাদ্রিদের কোন রকম কোনো গ্যারান্টি নেই, তারা যে কি করবে আপনি জানেনই না। একে তো ইন্ডিভিজুয়াল পারফর্মাররা যদি পারফর্ম করে তো ম্যাচটা বের করে আনা যায়, আর নইলে রিয়াল মাদ্রিদ বরাবর গত কয়েক ম্যাচে চাপে পড়েছে। দেখা যাক নতুন বছরের রিয়াল মাদ্রিদ সেই ভাগ্যে পরিবর্তন আনতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.